गुड मर्निंग फ्रॉम टबो सायाना रेसिडेंसि लग्नो। आज 20 नवेम्बर 2024 बुधवार। এখন ঘড়িতে সকাল 10টা। লগ্নো সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই হোটেলে কিছুক্ষণ আগে চেক ইন করেছি, এরপর পুরাতন লগ্নের সাইট সিনে বেরোবো। এই হোটেলটি চারবাগ রেলওয়ে স্টেশনের একদম কাছে এবং চারবাগ বাস স্টেশনের পেছনে ইকোটেল হোটেলের পাশে অবস্থিত। इसी होटल में कितना रूम है? आपका नाम क्या है? मेरा गुंजन नाम है सर। अच्छा, मैंने कितना रूम है इधर? 41 रूम। सब रूम एसी रूम है? हाँ, एसी। अच्छा, टैरिफ क्या है? टैरिफ सिंगल का आपका आएगा 1800 प्लस जीएसटी 2000 नेट आता है, और डबल का आता है 150 प्लस जीएसटी 2500 नेट आता है। প্যাসেজটা হচ্ছে এই রকম, ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 114। এই রকম রুমটা আছে, নিট অ্যান্ড ক্লিন। এটা হলো লোটাস 2, আর একটা রেস্টুরেন্ট। সোজা রাস্তাটা গেছে অযোধ্যা 127 কিলোমিটার, ডান দিকে রায়বেরেলি 82 কিলোমিটার, বাম দিকে সীতাপুর 88 কিলোমিটার। আমরা এখন দাঁড়িয়ে আছি হজরতগঞ্জের সেই বিখ্যাত দোকান 1976 সালে প্রতিষ্ঠিত বাজপেয়ী কচুরি ভান্ডারের সামনে। সারাদিনই প্রচুর ভিড় লেগে থাকে, গরম গরম করে দিচ্ছে। আর এই কচুরি चलो देखिए भैया क्या फेमस है इस दुकान में? एक है मलाई गिलोरी। अच्छा, 30 रुपीज उसका प्राइस है। अच्छा, और क्या फेमस है? अच्छा, लाल पेड़ा। अच्छा, कौन सा ये? সুনেত্রা এখন যেটা নিয়ে বসেছে এটাই হলো লগ্নোর ভেরি স্পেশাল মালাই গিলোরি। 30 টাকা করে প্লেট, তো আগে ছিল, এখন 40 টাকা করে প্লেট হয়ে গেছে। ये क्या है दादा? ये मलाई मक्खन है। मलाई मक्खन कितना दाम है ये? 660 रुपये के जी। 660 रुपया के जी। और वो जो सिंगाड़ा देखा, सिंगाड़ा का प्राइस क्या है? हाँ हाँ, 25 रुपया पीस। और ये क्या है? 30 रुपये। अच्छा, वेजिटेबल समोसा। और ये आलू का कितना प्राइस? 25 रुपया। প্রধান মন্দিরের গর্ভগৃহে ঢুকছি। এখানে রয়েছে বজরংবলীর একটি পাথরের সুন্দর মূর্তি। কি দারুণ! এখানে একটা ঠাকুর রয়েছে। ডান দিকে রয়েছে অ্যাটকিন পোস্ট, মানে অ্যাটকিন সাহেবের স্মৃতির উদ্দেশ্যে একটা সমাধি মন্দিরের মতো রয়েছে। এটা ওই ট্রেজারি বিল্ডিং এর ডান দিকে। এই চত্বরটি রক্ষণাবেক্ষণ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাই ঘাসের ওপর হেঁটে যাওয়া, গাছের পাতা বা ফুল তোলা নিষিদ্ধ। এখন আমরা বাম দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হলো কিচেন হাউস বা রান্নাঘর। আমরা এখন প্রবেশ করছি বেগম কোঠিতে। এই ভবনটি তৈরি করেছেন নবাব আসাফ উদ্দৌলা। পরবর্তীকালে এটি বিক্রি করা হয়েছে স্যাগভিলি মার্কস টেলারকে।
গুড মর্নিং ফ্রম টবো সায়ানা রেসিডেন্সি লগ্ন। আজ 20শে নভেম্বর 2024 বুধবার। এখন ঘড়িতে সকাল 10টা। লগ্ন সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই হোটেলে কিছুক্ষণ আগে চেক ইন করেছি, এরপর পুরাতন লগ্নের সাইট সিনে বেরোবো। এই হোটেলটি চারবাগ রেলওয়ে স্টেশনের একদম কাছে এবং চারবাগ বাস স্টেশনের পেছনে ইকোটেল হোটেলের পাশে অবস্থিত। আর নিচে ওই ফেমাস শর্মাজি চায়ের একটা আউটলেট রয়েছে, এই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন ওপরে যাব, রুমের রিভিউ দেবো। গতকাল রোহিতের যে অটোতে নতুন লগ্নর সাইট সিং করেছি সেটাই এসে গেছে, এই যে দাঁড়িয়ে আছে। আমরা একবার রুমের রিভিউ দিয়ে তারপরে আমরা একে একে দেখে নেব হনুমান মন্দির, রেসিডেন্সি, বাড়া ইমামবাড়া, বাউলি, ভুলভুলাইয়া, ছোটা ইমামবাড়া, রুমি দরওয়াজা, তারপরেতে হোসেনাবাদ পিকচার গ্যালারি, ক্লক টাওয়ার, এইসব। এইটা হলো আমাদের হোটেল সায়না রেসিডেন্সির মেন লবি। ইনি হচ্ছেন হোটেলের ওনার। প্রতিদিন সকালে এসে এরকম পুজো পাঠ করেন। इसी होटल में कितना रूम है? आपका नाम क्या है? मेरा गुंजन नाम है सर। अच्छा, मैंने कितना रूम है इधर? 41 रूम सर। 41 रूम, सब रूम एसी रूम है। हाँ ऐसे। अच्छा, टैरिफ क्या है? टैरिफ सिंगल का आपका आएगा 1800 प्लस जीएसटी, 2000 नेट आता है, और डबल का आता है 2300 प्लस जीएसटी, 2500 नेट आता है। अच्छा, आज चेकआउट चेक इन टाइम क्या होता है? चेक इन टाइम है 12 बजे, चेकआउट टाइम है क्या? 11 बजे। থ্যাংক ইউ। এটা হলো সায়না রেসিডেন্সির কার্ড। এটা চারবাগ বাস স্ট্যান্ডের পেছনে আছে। রুমটা একটু দেখাই। প্যাসেজটা হচ্ছে এইরকম, ফার্স্ট ফ্লোরে, রুম নাম্বার 114। এইরকম রুমটা আছে, নিট অ্যান্ড ক্লিন, বড়ই আছে। এরকম টেবিল আছে, টিভি আছে, এরকম একটা সোফা আছে, এদিকেও সোফা আছে, এদিকে অ্যাটাচ টেবিল, এদিকে জল গরম করার, চা করার জায়গা, টি কফি কিট, ওয়াটার জলের 1 লিটার বোতল, এখানে মাল রাখার, সামান রাখার জায়গা, এখানে আয়না রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, এটা ওয়েস্টার্ন স্টাইল। এই রুমের রুম রেন্ট হলো 2500 টাকা। সিপিএআই প্ল্যান মানে কন্টিনেন্টাল প্ল্যান, অল ইনক্লুসিভ। বাফেট ব্রেকফাস্ট আছে আর জিএসটি দুজনের ধরা আছে। রুম টাইপ হচ্ছে ক্লাব। কিন্তু এখানে আমরা কালকে চেক আউট করবো আরও 5 ঘন্টা পরে। মানে আমার কালকে লগ্ন থেকে যে ইন্ডিগোর ফ্লাইট ছিল সেটা রাত্রিবেলা 9টায় ছাড়বে, সেই জন্য আরও 5 ঘন্টা এক্সট্রা থাকবো বলে আমার 1000 টাকা আরও এক্সট্রা অ্যাড হবে। 2500 সঙ্গে 1000 মানে 3500 টাকা দিতে হবে। এটা হলো লিফট। আর এখানে নানা রকমের রেস্টুরেন্ট আছে। এটা হলো লোটাস 1 রেস্টুরেন্ট, খুব সুন্দর। এটা হলো লোটাস 2, আর একটা রেস্টুরেন্ট।
আমরা রোহিতের অটোতে বেরিয়ে পড়লাম পুরাতন লগ্নর সাইট সিন দেখতে। প্রথমে যাব শ্রী হনুমান ধাম, খুব একটা বেশি দিন হয়নি। তার আগে হজরতগঞ্জের বিখ্যাত বাজপেয়ী কচুরি সেন্টার থেকে ব্রেকফাস্ট করব এবং ঠিক উল্টো দিকে রাম আসলে সুইটস থেকে লগ্নর বিখ্যাত মালাই গিলোরির স্বাদ নেব। চলুন যাওয়া যাক। বাঁদিকে দূরে সোজা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস। এখন বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি অফিস। সোজা রাস্তাটা গেছে অযোধ্যা 127 কিলোমিটার, ডান দিকে রায়বেরেলি 82 কিলোমিটার, বাম দিকে সীতাপুর 88 কিলোমিটার। আমরা এখন দাঁড়িয়ে আছি হজরতগঞ্জের সেই বিখ্যাত দোকান 1976 সালে প্রতিষ্ঠিত বাজপেয়ী কচুরি ভান্ডারের সামনে। সারাদিনই প্রচুর ভিড় লেগে থাকে, গরম গরম করে দিচ্ছে। আর এই কচুরি 40 টাকা করে প্লেট, সাথে সুস্বাদু আলু চানার অপূর্ব কম্বিনেশন। আমরা ওই দূরে বাজপেয়ী কচুরি ভান্ডার থেকে কচুরি খেয়ে ঠিক রাস্তার উল্টো দিকে চলে এসেছি আরেকটি বিখ্যাত মিষ্টির দোকান রাম আসলে সুইটসে। এখানে মালাই গিলোরি খুবই ফেমাস, তার স্বাদ নেব এবং আর কি কি বিখ্যাত তা ঘুরে দেখব, সেই জন্য দোকানে ঢুকলাম। क्या फेमस है इस दुकान में? एक है मलाई गिलोरी। अच्छा 30 रुपीज उसका प्राइस है। अच्छा और क्या फेमस है? अच्छा लाल पेड़ा। अच्छा कौन सा ये? अच्छा ये है। अच्छा अच्छा प्राइस क्या है इसका? 460 रुपया केजी। अच्छा और क्या स्पेशल है? दूधिया है। अच्छा ये क्या है? दूधिया। अच्छा दूधिया। अच्छा दाम क्या है? 800 रुपया केजी। अच्छा बहुत सारा तो है इधर। और बोलो और एक दो आइटम बोलो। हाँ हाँ फेमस कौन सा? की बर्फी। ये रखी हुई। अच्छा ये रखे हुए। अच्छा अच्छा क्या नाम है इसका? संतरे की बर्फी। संतरे की बर्फी। अच्छा दाम क्या है इसका? वही रेट, एक ही रेट। वही 800 रुपया का। 760। 760। সুনেত্রা এখন যেটা নিয়ে বসেছে এটাই হলো লগ্নর ভেরি স্পেশাল মালাই গিলোরি। 30 টাকা করে প্লেট, তো আগে ছিল, এখন 40 টাকা করে প্লেট হয়ে গেছে বিল বানানোর সময় দেখলাম। তো স্বাদ তো একটু অন্যরকম আছেই, বেশ ভালোই। এই দোকানের বিখ্যাত কিছু আইটেমের ছবি এখানে দেওয়া রয়েছে, সেখান থেকে বোঝা যেতে পারে। ये क्या है दादा? ये मलाई मक्खन है। मलाई मक्खन कितना दाम है ये? 660 रुपये के जी। 660 रुपया के जी। और वो जो सिंगाड़ा देखा, सिंगाड़ा का प्राइस क्या है?
हाँ हाँ 25 रुपया पीस। और ये क्या है? 30 रुपये। अच्छा वेजिटेबल समोसा। और ये आलू खाता कितना प्राइस? 25 रुपया। और ये मतलब प्लेन ढोकला 320 रुपये के जी। 320 रुपया के जी प्लेन ढोकला। इडली ढोकला है, इडली ढोकला क्या के जी? 360 रुपये के जी। 360। ये क्या? अच्छा 500 रुपया के जी फांडवी। अच्छा 500 रुपया के जी। आपका नाम क्या है? राहुल यादव सर। अच्छा हम लोग कलकत्ता से आया। थैंक यू। আমরা আবার রাস্তাটা ক্রস করে উল্টো দিকে সেই বাজপেয়ী কচুরি সেন্টারের পাশেই এসে গেছি। ওদেরই বাজপেয়ী প্রেম টি পয়েন্ট। এখান থেকে এক কাপ চা নিলাম 20 টাকা করে। এক কথায় অপূর্ব স্বাদ। চা ছাড়াও দেখছি আরো অনেক কিছু স্ন্যাক্স আছে এখানে। আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম সাইট সিন শ্রী হনুমান ধাম দর্শন করতে। মন্দিরে ঢোকার আগে বাম দিকে আমাদেরকে জুতো খুলে রাখতে হয়েছে। চলুন যাওয়া যাক। ঢুকেই দেখতে পাচ্ছি বাম দিকে ওপরে মহাদেবের মূর্তি, আর ঠিক তার উল্টো দিকে একটু আগে একটা সাদা মার্বেল পাথরের মন্দিরের মধ্যে গণেশজির মূর্তি রয়েছে, আর তলাতে ঐরাবত সিদ্ধিদাতা গণেশ। দর্শন করে আমরা বজরংবলীর গর্ভগৃহের উদ্দেশ্যে ভেতরে ঢুকবো। প্রধান মন্দিরের গর্ভগৃহে ঢুকছি। এখানে রয়েছে বজরংবলীর একটি পাথরের সুন্দর মূর্তি। मंगल मूर्ति राम दुलारे आन पड़ा तेरे द्वारे हे बजरंग बली हनुमान हे महावीर करो। মহাদেব আর পার্বতীর কোলে রয়েছে গণেশ ঠাকুর। রাম, লক্ষণ আর সীতা। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। যতই দেখছি ততই মন ভালো হয়ে যাচ্ছে। চলুন ঘুরে দেখি।
যাচ্ছিলাম গাড়ি। কি দারুণ। এইখানে একটা ঠাকুর রয়েছে। সুন্দর মন্দিরগুলো। এগুলো তুলে না ভিডিও। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে। খুব ভালো লাগলো আমাদের প্রথম সাইট সিইং শ্রী হনুমান ধাম। এরপরে আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় সাইট সিইং রেসিডেন্সির উদ্দেশ্যে। আমাদের বাঁ দিকে পড়ল পিডব্লিউডি ডিভিশনাল কমিশনারের অফিস এবং এটা টপকালেই এটা হচ্ছে হাইকোর্ট চত্বর। এই বাঁ দিকটা হচ্ছে এখন হাইকোর্ট চত্বর, হাইকোর্টের গেট। সামনের বাঁদিকে হলুদ বাড়িটা হচ্ছে CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চ, এই বিল্ডিংটা। আমরা এখন লগ্নর রেসিডেন্সিতে এসেছি। 25 টাকা এন্ট্রি টিকিট কেটে ভেতরে ঢুকলাম। ট্রাইপড অ্যালাউ নয়, মোবাইলে ফটো ভিডিও তোলা যাবে, কিন্তু ভেতরে যে মিউজিয়াম আছে সেখানে সব কিছু জমা দিয়ে ঢুকতে হবে। তো একে ব্রিটিশ রেসিডেন্সি এবং রেসিডেন্সি কমপ্লেক্স নামেও বলা হয়। এটি ব্রিটিশ রেসিডেন্ট জেনারেলের বাসভবন হিসাবে কাজ করেছিল, যিনি অবধের নবাবের দরবারে একজন প্রতিনিধি ছিলেন। রেসিডেন্সিটি 1780 থেকে 1800 সালের মধ্যে নির্মিত হয়েছিল। নবাব আসাদুদ্দৌলার শাসনকালে নির্মাণ শুরু হয়েছিল এবং দ্বিতীয় নবাব সাদাত আলী খান, যিনি অবধের পঞ্চম নবাব ছিলেন, তার শাসনকালে শেষ হয়েছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি বেলি গার্ড গেটের সামনে। এই প্রবেশপথের দরজাটি 19 শতকের গোড়ায় ক্যাপ্টেন জন বেলি, যিনি লখনৌতে ব্রিটিশ নাগরিক ছিলেন, ওনার ইচ্ছানুসারে নবাব সাদাত আলী খান তৈরি করেছিলেন। স্বাধীনতার প্রথম যুদ্ধ 1857 থেকে 1858 মধ্যে হয়েছিল, সিপাহী বিদ্রোহ। তো 1857 যুদ্ধের সময় এই প্রবেশদ্বারটি তৈরি করা হয়েছিল এবং রেসিডেন্সির প্রতিরক্ষার জন্য একটি খোলা জায়গার মধ্য দিয়ে হ্যাভলক এবং আউটরাম পাস করা হয়েছিল। ডক্টর ফেয়ারের বাড়ি, যেখানে স্যার হেনরি লরেন্স মারা গিয়েছিলেন। 1857 খ্রিস্টাব্দে যুদ্ধের সময় এই গেট লেফটেন্যান্ট এটকিং তার
13তম দেশীয় পদাতিক 1758 থেকে 1858। এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল আর্মির অংশ ছিল। অবরোধের সময় গেটগুলো ভেতর থেকে বন্ধ ছিল এবং 18 পাউন্ডের বন্দুকের জন্য একটি ব্যাটারি তৈরি করা হয়েছিল, কিন্তু বিপ্লবীদের বিরাট আক্রমণে এই গেট ক্ষতিগ্রস্ত হয়। লেফটেন্যান্ট আলেকজান্ডার যখন গেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন ওনাকে গুলি করে খুন করা হয় এবং প্রচণ্ড ক্ষতির জন্য এটাকে বর্তমানে সংরক্ষিত করা হয়েছে। আমরা এখন তার পাশেই দাঁড়িয়ে রয়েছি। আমরা এখন দেখছি ট্রেজারি বিল্ডিং। এটা একটি দ্বিতল বিল্ডিং, ব্রিটিশদের পিরিয়ডে তৈরি হয়েছিল। 1851 সালে খরচ হয়েছিল 16,897 টাকা। এই বিল্ডিংটা 1857 যুদ্ধের সময় বাড়ির মাঝখানে তৈরি করা হতো এনফিল্ড কাটিজ। ডান দিকে রয়েছে অ্যাটকিন পোস্ট, মানে অ্যাটকিন সাহেবের স্মৃতির উদ্দেশ্যে একটা সমাধি মন্দিরের মতো রয়েছে। এটা ওই ট্রেজারি বিল্ডিং এর ডান দিক। ব্রিটিশ রেসিডেন্সি হলো ইউরোপীয় এবং ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীর একটি অত্যাশ্চর্য সংমিশ্রণ। কমপ্লেক্সটি 33 একরেরও বেশি বিস্তৃত এবং রেসিডেন্সি বিল্ডিং, ব্যাংকুয়েট হল, ট্রেজারি হাউস, বেলিগার্ড গেট, ডক্টর ফায়ারের বাড়ি, বেগম কোঠি, গির্জা, কবরস্থান, একটি স্মৃতি জাদুঘর এবং অন্যান্য সহায়ক ভবন সহ অসংখ্য কাঠামো দিয়ে গঠিত। আমরা এখন বাম দিকে দেখছি ডাক্তার ফেরার্স হাউস। 1857 অবরোধের সময় উনি আবাসিক চিকিৎসক ছিলেন। দুদিকে বাগান রয়েছে। স্যার হেনরি লরেন্সকে এই বাড়িতে নিয়ে আসা হয় 2 জুলাই 1857 এবং তিনি মারাত্মক আহত ছিলেন তখন, এবং 4 জুলাই 1857 তিনি মারা যান। এই চত্বরটি রক্ষণাবেক্ষণ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাই ঘাসের ওপর হেঁটে যাওয়া, গাছের পাতা বা ফুল তোলা নিষিদ্ধ। ওই দূরে দেখতে পাচ্ছি মিউজিয়াম, সেই সময়কার বিশদ প্রদর্শনী। তবে ক্যামেরা, মোবাইল, পার্স সবকিছু লকারে রেখে ভেতরে ঢুকতে হয়। ব্রিটিশ রেসিডেন্সির সাথে যুক্ত একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন স্যার হেনরি লরেন্স, অবরোধের সময় ব্রিটিশ বাসিন্দা, যিনি কমপ্লেক্সটি রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। রেসিডেন্সি সংলগ্ন তার স্মৃতিস্তম্ভ রয়েছে। এখন আমরা বাম দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হলো কিচেন হাউস বা রান্নাঘর। 1 জুলাই 1857 থেকে 17 নভেম্বর 1857 সালের মধ্যে রেসিডেন্সিটি 1857 সালের ভারতীয় বিদ্রোহের অংশ লগ্ন অবরোধের অধীন ছিল। 1858 সালের মার্চ মাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লগ্ন পুনরায় দখল করে। আমরা এখন প্রবেশ করছি বেগম কোঠিতে। এই ভবনটি তৈরি করেছেন নবাব আসাফ উদ্দৌলা। পরবর্তীকালে এটি বিক্রি করা হয়েছে স্যাকভিলি মার্কস টেলারকে, সহকারী আবাসিক ব্রিটিশ নাগরিক, যিনি আবার বিক্রি করে দিয়েছেন 1802 সালে জর্জ প্রেন্ডারগেস্টকে। প্রেন্ডারগেস্ট আবার এখানে একটি ইউরোপিয়ান দোকান তৈরি করেছিল এবং পরবর্তীতে তিনি আবার বিক্রি করে দিয়েছেন জন কুলোডনকে। নবাব নাসির উদ্দিন হায়দারের মৃত্যুর পর বিলাইতি বেগম তার মা এবং সৎ বোনকে নিয়ে এখানে আসেন এবং সেই সৎ বোন আশরাফুনিসা এখানে বেগম কোঠি সংলগ্ন স্থানে একটি মসজিদ এবং ইমামবাড়া তৈরি করে। রেসিডেন্সি চত্বরের মধ্যে যত ভবন আছে তার মধ্যে এই ভবনটি একমাত্র ঐতিহ্যগত স্থাপত্যশৈলী অবদের বিবরণ দেয়। লগ্ন অবরোধের সময় চূড়ান্ত ত্রাণের সময় রেসিডেন্সিটি রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং ভেঙে যাওয়া দেওয়ালগুলি এখনো কামানের গুলিতে ক্ষতবিক্ষত রয়েছে। কাছাকাছি ধ্বংসপ্রাপ্ত গির্জার কবরস্থান 2000 পুরুষ, মহিলা ও শিশুদের কবর রয়েছে, যার মধ্যে স্যার হেনরি মন্টগোমারি লরেন্সের কবর রয়েছে, যারা অবরোধের সময় মারা গিয়েছিলেন। লগ্ন অবরোধের সময় এই কমপ্লেক্সটি ব্রিটিশ কর্মকর্তা এবং তাদের পরিবারের জন্য আশ্রয়স্থল হিসাবে কাজ করেছিল। অবরোধ প্রায় 5 মাস স্থায়ী হয় এবং ব্রিটিশ বাহিনী সফলভাবে ভারতীয় বিদ্রোহীদের বিরুদ্ধে রেসিডেন্সি রক্ষা করে। লগ্নতে ব্রিটিশ রেসিডেন্সি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি জীবন্ত প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। এটি 1857 সালে স্বাধীনতার প্রথম যুদ্ধের সময় মানে সিপাহী বিদ্রোহ নাটকীয় ঘটনার দৃশ্য ছিল, যা লগ্ন অবরোধ নামেও পরিচিত ছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এই রুমে থাকতেন ক্যাপ্টেন অ্যান্ড মিসেস WJ রাউট লেফটেন্যান্ট, সেই সময় এখানে থাকতেন। আমরা এখন দেখছি নেটিভ অফিসার বিল্ডিং, মানে এই বিল্ডিং এর রুমগুলো তো থাকতো এদেশীয় যারা অফিসার ছিল ওনারাই থাকতেন,
সেই সব বিল্ডিং, চারদিকে বাগান। এখানেই শেষ করলাম লখনৌ সিরিজের দ্বিতীয় পর্বটি। সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন, সাথে থাকুন আমার পরবর্তী ব্লগের।